আজকে ক্লাস শুরু করি। যারা এখন অ্যাটেন্ডেন্স ফিল আপ করোনি, গুগল ফর্মটা ফিল আপ করে ফেলো। তো আমরা আসি প্রথম আজকে দেখবো যে ডাটা মাইনিং, এটা আসলে অনেকগুলো ডিসিপ্লিনের সমষ্টি। এটা একক কোনো ডিসিপ্লিন না বা একক কোনো সাবজেক্ট না, এটা আসলে অনেকগুলো সাবজেক্ট ম্যাটার এবং অনেকগুলো ডিসিপ্লিনের সমষ্টি। এর মধ্যে যেটা কয়েকটা ডোমিনেটিং ডিসিপ্লিন, যেমন একটা হচ্ছে ডেটাবেস টেকনোলজি। কারণ আমরা জানি যে ডাটা মাইনিং করার জন্য আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডাটা প্রয়োজন, আর সেই ডাটাগুলোকে স্টোর করার জন্য ডেটাবেস টেকনোলজি ব্যবহার করা হয়। এবং যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ ডাটা, সুতরাং আমাদেরকে কি করতে হচ্ছে, হাই পারফরমেন্স কম্পিউটিং এর সাহায্য নিতে হচ্ছে, কারণ এখানে বিলিয়নস অফ রেকর্ডস আছে, এরপরে থাউজেন্ডস অফ অ্যাট্রিবিউটস আছে। তো আমাদেরকে হাই পারফরমেন্স কম্পিউটিং এর সহযোগিতা নিতে হয়। আমাদের ডেটা মাইনিং এর যে এবং বিভিন্ন থিওরির সহযোগিতা নিতে হয়। এরপর ডাটা মাইনিং করে আমরা যে প্যাটার্ন গুলো করব, সেখান থেকে ইন্টারেস্টিং প্যাটার্ন খুঁজে বের করা, এর জন্য কি প্যাটার্ন রিকগনিশনের সহযোগিতা লাগে। আর ডাটা মাইনিং এর থেকে আমরা ভবিষ্যতের যে বিভিন্ন ধরনের ফোরকাস্টিং করা, অর্থাৎ ডাটা মাইনিং থেকে নলেজ বের করা, এই জন্য কি মেশিন লার্নিং অ্যালগরিদমস গুলো সহযোগিতা লাগে। আর ডাটা মাইনিং কে আমাদেরকে আসলে এর ফলাফল বিভিন্ন জায়গায় কি অ্যাপ্লাই করতে হয়, সেই জন্য অ্যালগরিদম বিভিন্ন অ্যাপ্লিকেশনস তৈরি করতে হয়। ডাটা মাইনিং এর সেই অ্যাপ্লিকেশনস গুলোর সাথে কমিউনিকেট করতে হয় বা কানেক্ট করতে হয় বা ইন্টিগ্রেট করতে হয়। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা ব্যবহার করি। আর অ্যালগরিদমের সহযোগিতা লাগবে, এটা তো তোমরা সবাই বুঝতেই পারছো। যে বিভিন্ন ধরনের অ্যালগরিদম ব্যবহার করা হয়, এবং এক্সটেন্ডেড ভার্সন অফ সাম নরমাল অ্যালগরিদমসও আমরা ব্যবহার করি আরকি। অনেকগুলো ডিসিপ্লিন সহযোগিতার মাধ্যমে আসলে ডাটা মাইনিং এর কাজগুলো করা হয়। তো প্রশ্ন আসতে পারে যে আসলে এত ডিসিপ্লিন কেন প্রয়োজন? এটার মেইন কারণ হচ্ছে যে ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ ডাটা। আগে আমাদের কাছে ডাটা ছিল ধরো কিলোবাইট রেঞ্জে বা মেগাবাইট রেঞ্জে অথবা গিগাবাইট রেঞ্জে। এখন দেখা যাচ্ছে যে হাজার হাজার টেরাবাইট ডাটা প্রসেসিং করতে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে আগে আমাদের যে ধরনের অ্যালগরিদম আমরা ইউজ করতাম, ধরো যে আগে শর্টিং এর জন্য আমরা হয়তো কুইক শর্ট ইউজ করেছি। কিন্তু দেখা যাচ্ছে যে কি, যখন লক্ষ লক্ষ বা কোটি কোটি ডাটা হচ্ছে, তখন আসলে কোনো শর্টিং অ্যালগরিদম ঠিকভাবে শর্ট করতে পারতেছে না। কারণ দেখা গেল যে সে শর্ট করে আমাকে দিচ্ছে হয়তোবা ২ ঘন্টা পরে। কিন্তু আমার তো লাগবে ২ সেকেন্ডের মধ্যে। তো ফলে বোঝা যাচ্ছে যে রেগুলার অ্যালগরিদম গুলো এখানে সরাসরি আমরা ব্যবহার করতে পারছি না। আরেকটা সমস্যা হচ্ছে যে হাই ডাইমেনশনালিটি অফ ডাটা। যে মনে করো নরমাল আমরা যে ডেটা গুলো নিয়ে কাজ করি, দেখা যায় যে ১০-১২ টা অ্যাট্রিবিউট থাকে, ৬ টা অ্যাট্রিবিউট থাকে বা ৫ টা কলাম থাকে। তবে এখানে দেখা যাচ্ছে যে থাউজেন্ডস অফ অ্যাট্রিবিউটস থাকে। একেকটা রোর রেসপেক্ট এ ৪,০০০, ৫,০০০, ১০,০০০ অ্যাট্রিবিউটস থাকে। তো এত যখন অ্যাট্রিবিউটস হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আমাদের নরমাল অ্যালগরিদম গুলো বা নরমাল যে আমাদের আ প্রসিডিউর যেটা আমরা আগে ইউজ করতাম নরমাল ডাটাবেজ এর ক্ষেত্রে, সেই জিনিসগুলো এখানে কি হয়? ক্র্যাশ করে, এটা কাজ করে না। আরেকটা হচ্ছে হাই কমপ্লেক্সিটি অফ ডাটা। দেখা যাচ্ছে যে ডাটার মধ্যে বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি এসেছে, যেটা আগে ছিল না। যেমন ধরো যে সেন্সর ডাটা, স্ট্রিম ডাটা, টাইম সিরিজ ডাটা, টেম্পোরাল ডাটা, সিকোয়েন্স ডাটা।
স্পেশাল ডাটা, মাল্টিমিডিয়া ডাটা, বিভিন্ন ধরনের কি কমপ্লেক্স ডাটা আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে, যেটার জন্য কি আমাদের অনেকগুলো ডিসিপ্লিনের সহযোগিতা প্রয়োজন। এছাড়াও নিউ অ্যান্ড সফিস্টিকেটেড অ্যাপ্লিকেশনস, নতুন নতুন এমন অ্যাপ্লিকেশনস গুলো, যেমন ধরো যে এই যে মনে করো উবার অথবা এই ধরনের অ্যাপ্লিকেশনস গুলো, এগুলো তো আগে ছিল না। এই যে সফিস্টিকেটেড অ্যাপ্লিকেশন, ধরো যে একজন কাস্টমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো তাকে সবচাইতে তার জন্য কনভেনিয়েন্ট পাথটাকে ক্যালকুলেট করা রান টাইমে, আবার আশেপাশে কোথায় রাইডার আছে, কোন রাইডার তাকে কোন রাইডার তার জন্যই করা যায়, সিলেক্ট করা যায়। এই যে অনেক ধরনের কমপ্লেক্স ক্যালকুলেশন এবং ম্যাপ ক্যালকুলেশন এখানে চলে আসতেছে। তো এই ধরনের সফিস্টিকেটেড অ্যাপ্লিকেশনের সাপোর্ট দেওয়ার জন্য দেখা যাচ্ছে কি যে আমাদের অনেকগুলো ডিসিপ্লিনের সহযোগিতা প্রয়োজন হচ্ছে। তো ডেটা মাইনিং আসলে আমরা কোথায় অ্যাপ্লিকেশন করতে পারি বা ব্যবহার করতে পারি, এটা আসলে মানে বর্তমান বিশ্বে এমন কোনো সেক্টর নাই যেখানে ডেটা মাইনিং ব্যবহার করা হচ্ছে না বা মেশিন লার্নিং ব্যবহার করা হচ্ছে না। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওয়েব পেজ অ্যানালাইসিস। ধরো যে এই যে কোটি কোটি ওয়েবসাইট গুলো আছে, এগুলোকে অ্যানালাইসিস করে এগুলোকে ক্লাসিফাই করা, কোনটা কোন ধরনের ওয়েব পেজ, তাদেরকে ক্লাস্টারিং করা, তাদেরকে র্যাঙ্কিং করা, এই কাজগুলো আমরা ডেটা মাইনিং এর সহযোগিতা করতে পারি। তারপর বিভিন্ন ধরনের কোলাবোরেটিভ সিস্টেম এবং রেকমেন্ডেশন সিস্টেম। দেখা যাচ্ছে যেমন তুমি কোন একটা ওয়েবসাইটে, ধরো যে অ্যামাজনে বা দারাজ.com এ ঢুকে কোন একটা জিনিস ক্লিক করলা, সাথে সাথে সে তোমাকে কিছু রেকমেন্ডেশন দিচ্ছে। তো এই রেকমেন্ডেশন গুলো কিভাবে দিচ্ছে, এটার পিছনে কি অ্যালগরিদম কাজ করছে। তো আমরা আসলে ডেটা মাইনিং ব্যবহার করে আমরা এই ধরনের রেকমেন্ডেশন সিস্টেম তৈরি করতে পারি। তারপরে যে বাস্কেট ডাটা অ্যানালাইসিস ফর টার্গেট মার্কেটিং, যেমন ধরো যে মানে আসলে মানে যেমন ধরো এই যে বিভিন্ন ধরনের সুপার শপ গুলোতে একটা সেলফের পাশে শেলফে আসলে কোন জিনিসগুলো রাখা উচিত। একটা সেলফে চকলেট রাখা আছে, এর পাশের সেলফে কি রাখা উচিত। এই এই জিনিসটা মানে একটা হলো র্যান্ডমলি রাখতে পারি আমরা, কিন্তু তাতে আমাদের সেলস খুব একটা বাড়বে না। কিন্তু আমরা যদি কাস্টমারের বাইং হ্যাবিট, যে কাস্টমার একটা ট্রানজাকশনে কোন জিনিসগুলো কেনে, সেগুলোর মধ্যে কোরিলেশন কি, এটা যদি আমরা ডেটা মাইনিং এর মাধ্যমে বের করি, বের করার পরে এবং এরপরে যদি সেই অনুযায়ী আমরা যদি রাখি, তো তাহলে আমাদের সেলস বাড়ানো সম্ভব। এরপরে বায়োলজিক্যাল মেডিকেল ডেটা অ্যানালাইসিস, এটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা মেডিকেল ডাটা, বায়োলজিক্যাল ডাটা অ্যানালাইসিস করে আমরা কিভাবে এখান থেকে কি করতে পারি, নলেজ ডিসকভারি করতে পারি। এরকম আসলে অসংখ্য অ্যাপ্লিকেশনস আছে যেগুলো বর্তমানে ডেটা মাইনিং এর এবং মেশিন লার্নিং এর আমরা ব্যবহার করছি। মেজর ইস্যুস ইন ডেটা মাইনিং, আমাদের কোন মেজর কোন ইস্যুগুলো আমাদের আসলে হ্যান্ডেল করতে হয় এবং যে ইস্যুগুলো নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করবো অনেকগুলো ইস্যু নিয়ে। আমাদের মাইনিং টেকনোলজির মধ্যে বা মাইনিং মেথোডোলজির মধ্যে mining various new kind of knowledge, mining knowledge in multi-dimensional space, এটা আমরা বলেছি যে ডাটা মাইনিং এটা আসলে একটা ইন্টারডিসিপ্লিনারি এফোর্ট। এরপরে বুস্টিং দ্য পাওয়ার অফ ডিসকভারি ইন এ নেটওয়ার্ক এনভায়রনমেন্ট, যেমন ধরো যে ফেসবুক, টুইটার, এই সমস্ত নেটওয়ার্ক এনভায়রনমেন্ট থেকে আমরা নলেজ ডিসকভারি করার জন্য আমাদের মেথোডোলজি ডেভেলপ করতে হবে। হ্যান্ডলিং নয়েজ, আনসার্টেনিটি এন্ড ইনকমপ্লিটনেস অফ ডাটা, আমরা চ্যাপ্টার 3 তে দেখবো যে আসলে রিয়েল লাইফ ডাটা নিয়ে যখন আমরা কাজ করব, রিয়েল ডাটা গুলো দেখা যায় যে নয়েজি হয়, অর্থাৎ এর মধ্যে বেশ কিছু ভুল থাকে, আনসার্টেনিটি থাকে, কিছু প্যাটার্ন আর কনস্ট্রেন্ট গাইডেড মাইনিং, অর্থাৎ
আমার ডেটা মাইনিং থেকে যে রেজাল্ট আমি পাচ্ছি সেই রেজাল্টটাকে আমি কিভাবে ডেটা মাইনিং এর ইনপুট হিসাবে আমি ব্যবহার করতে পারি আরো বেটার মাইনিং এর জন্য। তো এই ধরনের বিভিন্ন কি মেথোডলজি কে সামনে রেখে আমাদের ডেটা মাইনিং এর প্রসেস ডেভেলপ করতে হয়। এরপর আরেকটা বিষয় হচ্ছে ইউজার ইন্টারেকশন, যে আমরা আসলে ডেটা মাইনিং যে করব, আমরা কি ইন্টারেক্টিভ মাইনিং করব নাকি না আমরা নন ইন্টারেক্টিভ মাইনিং করব। ফর এক্সাম্পল ধরো যে তুমি ক্লাস্টারিং করবা। ক্লাস্টারিং এর সময় তুমি কি ইউজার থেকে ইনপুট নিবা যে আসলে কয়টা ক্লাস্টার হওয়া উচিত, নাকি না তুমি ডেটা অ্যানালাইসিস করে সেখান থেকে সঠিক নাম্বার অফ ক্লাস্টার খুঁজে বের করার চেষ্টা করবা। তো এখানে ২ টা অ্যাপ্রোচ, বোথ অ্যাপ্রোচ এরই কি সুবিধা অসুবিধা আছে। দেখা যায় যে যদি কাস্টমারের কাছে প্রপার ডোমেইন নলেজ থাকে, তো তার থেকে ফিডব্যাক নিলে আমাদের মাইনিং এর রেজাল্ট কি হতে পারে? বেটার হতে পারে। আচ্ছা, এরপরে প্রেজেন্টেশন এন্ড ভিজুয়ালাইজেশন অফ ডাটা মাইনিং রেজাল্টস, এটা তো আমাদের ইউজার ইন্টারেকশন লাগবেই। তো এটা একটা চ্যালেঞ্জ যে কিভাবে আসলে আমাদের রেজাল্ট গুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় বা ভিজুয়ালাইজ করা যায়। কারণ আমরা যারা ডেটা মাইনিং করি বা মেশিন লার্নিং নিয়ে কাজ করি, তারা কিন্তু আমরা টেকনিক্যাল নলেজ এর লোক। কিন্তু যাদের জন্য আমরা কাজগুলো করব, দেখা যাবে যে তারা সবাই নন টেকনিক্যাল পারসন। বিভিন্ন কোম্পানি ধরো এমডি, সিইও বা ধরো যে এইচআর এর হেড অথবা জেনারেল ম্যানেজার, ওনারা দেখা যাবে যে ওনারা কিন্তু কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের তো নাই, সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও না। দেখা যাবে যে অনেকে লেখাপড়াই নাই। আবার যাদের লেখাপড়া আছে হয়তো বা কমার্স ব্যাকগ্রাউন্ডের। তাদেরকে এই ধরনের টেকনিক্যাল হাইলি সফিস্টিকেটেড টার্মস এগুলোকে তাদের সামনে ইন্টারপ্রেট করা, প্রেজেন্ট করা, এটা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। এরপরে এফিসিয়েন্সি এবং স্কেলাবিলিটি, যে এখানে ২ টা কি বলে কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস। একটা হচ্ছে যে এফিসিয়েন্সি বাড়াতে হবে আমার অ্যালগরিদম গুলোর, অর্থাৎ আমি কি মানে খুব দ্রুত এবং খুব অল্প মেমোরিতে খুব অল্প সময়ের মধ্যে আমি কিভাবে রেজাল্ট নিয়ে আসতে পারি। আবার একই সাথে কি অ্যালগরিদম গুলোর স্কেলাবিলিটি বাড়াতে হবে, যে আমার ধরো আগে ১,০০,০০০ ডাটা নিয়ে কাজ করেছি, এখন ১,০০,০০,০০০ ডাটা নিয়ে আমি কাজ করতে চাই। ১০,০০,০০,০০০ ডাটা নিয়ে কাজ করতে চাই। আগে আমার হয়তো ডেটা সেটের ২০ টা অ্যাট্রিবিউট ছিল। এখন আমি ৩,০০০ অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে চাই। অর্থাৎ আমি এদিক দিয়ে ডাটার সাইজ বাড়াচ্ছি, ডাটার অ্যাট্রিবিউটস বা ডাইমেনশন বাড়াচ্ছি। ওদিক দিয়ে আবার কি আরো বেশি ফাস্টার এবং আরো কম মেমোরি দিয়ে কিভাবে আ আমার কাজগুলো হয় সেটা নিয়েও আমি কি করতেছি? চেষ্টা করতেছি। তো আসলে ২ টেই প্রয়োজন হচ্ছে। কারণ আমাদের ১ নাম্বার হচ্ছে যে আমাদের ডেটার সাইজ বাড়ছে দিনকে দিন। আবার অপরদিকে একটা ভার্সিটিতে একটা ফোন আসছে। ওকে, তো যেটা বলছিলাম, তো তাহলে আমাদেরকে এফিসিয়েন্সি এবং স্কেলাবিলিটি এই যে চ্যালেঞ্জ, কারণ ডেটার সাইজ বাড়ছে, ডেটার
কমপ্লেক্সিটি বাড়ছে, আবার একই সাথে আমাদের আরো ফাস্টার প্রসেসিং দরকার হচ্ছে। দেখা যাচ্ছে যে আগে আমরা কম্পিউটারে আমাদের প্রসেসিং গুলো করতাম, হয়তোবা অফলাইনে। এখন আমাদেরকে দেখা যাচ্ছে যে মোবাইলে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে অনলাইন প্রসেসিং করতে হচ্ছে, আরো দ্রুত রেজাল্ট দিতে হচ্ছে। এই ইস্যু গুলো আমাদেরকে হ্যান্ডলিং করতে হচ্ছে। এরপরে বিভিন্ন ধরনের নতুন মাইনিং মেথোডোলজি, মাইনিং টেকনিকস, প্যারালাল, ডিস্ট্রিবিউটেড স্ট্রিম, ইনক্রিমেন্টাল মাইনিং, এই চ্যালেঞ্জ গুলো আমাদেরকে কি করতে হচ্ছে? এই নতুন মাইনিং টেকনোলজি গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। যেমন ধরো আমি আমার পিএইচডি তে একটা কাজ করেছিলাম ইনক্রিমেন্টাল ডাটা মাইনিং এর উপরে। যে একটা হচ্ছে যে তোমার ধরো ১ মিলিয়ন ডেটা আছে। আরো হয়তোবা ওখানে আরো ধরো আ ০.৫ মিলিয়ন ডেটা আসলো। তো নরমালি আমরা যেটা করি যে এখন ডেটা মাইনিং করলে এই ১.৫ মিলিয়নের উপরে মাইনিং করব। তো দেখা যাচ্ছে এটার জন্য আমার বাড়তি সময় লাগছে। যেহেতু আমাদেরকে আরো ফাস্টার প্রসেসিং করতে হবে। আমি যদি ১ মিলিয়নের রেজাল্ট এর সাথে যদি এখন শুধুমাত্র এই ০.৫ মিলিয়ন ডেটাকে মাইনিং করি, করে যদি ওটার সাথে সঠিকভাবে এটাকে ইন্টিগ্রেট করতে পারি, তাহলে দেখা যাবে যে আমার প্রসেসিং টাইম অনেক কমে যাবে। তো আমি রেজাল্টটাকে ভালো রেখে আমি কিভাবে এই কাজটা করতে পারি, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল মাইনিং। তো এটা নিয়ে আমার একটা অ্যালগরিদম আমি ডেভেলপ করেছি, যেটা আ একটা ভালো জার্নালে পাবলিশড ও হয়েছে। তো যাই হোক, তো এরকম বিভিন্ন ধরনের নতুন টেকনোলজি নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। এরপরে ডাইভার্সিটি অফ ডাটা টাইপস। দেখা যাচ্ছে যে হ্যান্ডলিং কমপ্লেক্স ডাটা টাইপস, যে তোমাদেরকে বললাম যে আগে ছিল শুধুমাত্র রিলেশনাল ডাটাবেস। এখন দেখা যাচ্ছে আমাদেরকে ম্যাপ ডাটা নিয়ে কাজ করতে হচ্ছে। আমাদেরকে ভিডিও ডাটা নিয়ে কাজ করতে হচ্ছে। আমাদেরকে বিভিন্ন ধরনের সিকোয়েন্স ডাটা নিয়ে কাজ করতে হচ্ছে। তো এই বিভিন্ন ধরনের কমপ্লেক্স ডাটা টাইপ গুলোকে হ্যান্ডলিং করা, এগুলো বর্তমান ডাটা মাইনিং এর রিসার্চের ইস্যু। এরপরে লাস্টে হচ্ছে ডাটা মাইনিং এন্ড সোসাইটি, বিভিন্ন ধরনের সোশ্যাল ইমপ্যাক্ট। দেখা যাচ্ছে যে আমরা আজকাল ডাটা মাইনিং সবকিছুই মাইনিং করতেছি। সমস্ত কিছু মাইনিং করে ইনফরমেশন বের করতেছি। তো এইটার সোশ্যাল আ সায়েন্টিস্টদের মতে দেখা যাচ্ছে যে অনেক কিছু নেগেটিভ ইমপ্যাক্ট ও পড়তেছে। মানুষের প্রাইভেসি হ্যাম্পার্ড হচ্ছে। হুম? মানুষ দেখা যাচ্ছে যে অনেক কিছুতে কমফোর্ট ফিল করতেছে না। তো এইজন্য আসলে কোন জিনিসগুলো আমরা মাইনিং করব, কোনগুলো করতে পারবো না, এই বিষয়গুলো নিয়েও সোশ্যাল আ সায়েন্টিস্টরা তারা বিভিন্ন ধরনের এনালাইসিস করতেছেন। এগুলোকে আমাদের কনসিডার করতে হবে। তো এইজন্য এক ধরনের মাইনিং টেকনোলজি আ গড়ে উঠেছে, যেটা হচ্ছে প্রাইভেসি প্রিজার্ভিং ডাটা মাইনিং। যে আমরা ডাটা মাইনিং করব, কিন্তু যে সমস্ত ইন্ডিভিজুয়ালস বা এন্টিটি যাদের উপরে আমরা আসলে এনালাইসিস গুলো করছি, তাদের ইনফরমেশন গুলো থাকবে, হাইড থাকবে। তাদের ইনফরমেশন গুলো কোনোভাবে যাতে না হয়, বের করা না হয় বা বাইরে প্রকাশ্যে না চলে আসে। এটা হচ্ছে প্রাইভেসি প্রিজার্ভিং ডাটা মাইনিং। এইটা আ সবচেয়ে বেশি প্রয়োজন হয় যে সমস্ত ক্ষেত্রে ডাটা গুলো সেনসিটিভ বা প্রাইভেট হয়। যেমন ধরো মেডিকেল হেলথ রেকর্ডস, ঠিক আছে? অথবা ধরো যে মানুষের ফিন্যান্সিয়াল রেকর্ডস। এই ধরনের প্রাইভেট ডেটা গুলো ক্ষেত্রে এই প্রাইভেসি প্রিজার্ভিং ডাটা মাইনিং এটা ভেরি ইম্পোর্টেন্ট। এবং এটা নিয়ে আমি বেশ কিছু কাজ করেছি, এবং তোমাদের সিনিয়র ভাইরাও বেশ কয়েকটা ব্যাচের স্টুডেন্টরা ওরা এটা নিয়ে কাজ আমার আন্ডারে থিসিসও করেছে, এবং তাদের ভালো কিছু পাবলিকেশনস হয়েছে প্রাইভেসি প্রিজার্ভিং ডাটা মাইনিং এর উপরে। বেশ কয়েকটা অ্যালগরিদম আমরা ডেভেলপ করেছি। তো এই ধরনের বিভিন্ন ইস্যু নিয়ে আমাদেরকে আসলে কাজ করতে হয়। তো আমরা ফাইনালি এই চ্যাপ্টারের লাস্টে চলে এসেছি। সেটা হচ্ছে যে আমরা যদি আ ডাটা মাইনিং এর এ হিস্ট্রি এবং সোসাইটি হিস্ট্রি একটু দেখি। তো 1989 এ আসলে ১ম এ একটা ওয়ার্কশপ হয়। যেটা ওয়ার্কশপ অন নলেজ ডিসকভারি ইন ডেটাবেসেস। ডেটাবেস থেকে আমরা কিভাবে নলেজ ডিসকভারি করতে পারি। তো এইটা 1989 এ ১ম একটা ওয়ার্কশপে আ এই রিলেটেড রিসার্চ প্রেজেন্ট করা হয়। তো এরপরে 91 থেকে 94 পর্যন্ত এই ধরনের অনেকগুলো ওয়ার্কশপ হতে থাকে প্যারালালি।
এবং 1995 থেকে এটার গুরুত্বটা বেড়ে যায় এবং এটাকে একটা কনফারেন্সে খুব নামকরা একটা কনফারেন্স যেটা এখন পর্যন্ত চালু আছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ নলেজ ডিসকভারি ইন ডেটাবেসেস এন্ড ডেটা মাইনিং, যেটা সংক্ষেপে কেডিডি বলে। এবং 1997 থেকে ডেটা মাইনিং এর জার্নাল প্রকাশিত হওয়া শুরু করেন, জার্নাল অফ ডেটা মাইনিং এন্ড নলেজ ডিসকভারি। এবং এটা 1998 এ সিএম তাদের কনফারেন্স সিরিজের মধ্যে ইনকর্পোরেট করে সিগ, অর্থাৎ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ অফ নলেজ ডিসকভারি এন্ড ডেটাবেস। IEEE যেমন সোসাইটি আছে, এসিএম এরও কি সোসাইটি আছে, এবং সেই সোসাইটি ডেটা মাইনিং এর সোসাইটি 1998 থেকে কাজ শুরু করে। এবং এই যে এখানে যে কনফারেন্স গুলো আছে, প্যাকিডিডি, পিকেডিডি, তারপরে সিএম কনফারেন্স, IEEE, ICDM, এগুলো কোনো একটা কনফারেন্সে যদি তোমরা তোমাদের রিসার্চ পাবলিশ করতে পারো, তাহলে জাস্ট এই একটা পাবলিকেশন দিয়ে কি তুমি দেখা যাবে যে পিএইচডির জন্য স্কলারশিপ পেয়ে যাবে ইউএসএ কোনো একটা ইউনিভার্সিটিতে। এগুলো ওয়ার্ল্ডের সব নাম করা কনফারেন্স, যেগুলো ডেটা মাইনিং এ এবং মেশিন লার্নিং এর উপরে যে কনফারেন্স গুলো প্রতি বছর হয়ে থাকে। আর এসিএম এর ট্রানজাকশনস অন কেডিডি, নলেজ ডিসকভারি ফ্রম ডেটাবেস, এসিএম এর ট্রানজাকশন অর্থাৎ এসিএম এর একটা জার্নাল, এটা 2007 থেকে প্রকাশিত হওয়া শুরু করে। তো কেডিডি রিলেটেড ওয়ার্ল্ডের টপ কনফারেন্স গুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে, এবং ডেটাবেস রিলেটেড আরো কিছু কনফারেন্সের ইনফরমেশন এখানে দেওয়া আছে। তোমাদের টার্গেট থাকতে পারে যে এখান থেকে কোনো একটা কনফারেন্সে বা কোনো একটা জার্নালে তোমরা যদি তোমাদের আন্ডার গ্রাজুয়েট থিসিস পাবলিশ করতে পারো, তাহলে দেখা যাবে যে এইটা তোমাদের ক্যারিয়ারের জন্য বিশাল বড় একটা প্লাস পয়েন্ট হবে। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সামারি। তোমরা ডেটা মাইনিং নিয়ে আরো বেশি পড়তে চাইলে, জানতে চাইলে, বিভিন্ন ধরনের রেফারেন্স এখানে দেওয়া আছে, এখান থেকে ইউজ করতে পারো। তো আমরা চ্যাপ্টার সামারিতে আসি, সেটা হচ্ছে যে ডেটা মাইনিং কি। তাহলে ডেটা মাইনিং হচ্ছে ডিসকভারিং ইন্টারেস্টিং প্যাটার্নস এন্ড নলেজ ফ্রম ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা। আমাদের কাছে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থাকবে, এবং সেই ডেটা থেকে আমরা নলেজ এবং ইন্টারেস্টিং প্যাটার্ন আমরা খুঁজে বের করব। ইন্টারেস্টিং প্যাটার্ন কি জিনিস সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যে নভেল ইনফরমেশন, পটেনশিয়ালি ইউজফুল এবং যেটা প্রিভিয়াসলি আননোন, এই ধরনের আমরা প্যাটার্ন আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এবং এটা আসলে ন্যাচারাল ইভলিউশন অফ ডেটাবেস টেকনোলজি ইন গ্রেট ডিমান্ড উইথ ওয়াইড অ্যাপ্লিকেশনস। আর যে আসলে প্রথম দিকে 1950 পর থেকে 1970, 80 যখন রিলেশনাল ডেটাবেস ডেভেলপড হলো এবং ডেটাবেসে দেখা যাচ্ছে যে কি আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা জমা হলো স্ট্রাকচারড ওয়েতে, তখন এটার একটা ডিমান্ড তৈরি হলো যে হ্যাঁ, এই ডাটাগুলো আমরা এখন ব্যবহার করবো, এখান থেকে নলেজ বের করবো। সেই ডিমান্ডের ভিত্তিতে পরবর্তীতে কি ডেটা মাইনিং টেকনোলজি আবিষ্কার হলো, বিভিন্ন ডেটা মাইনিং অ্যালগরিদমস গুলো বের হলো। এটা আসলে একটা ন্যাচারাল ইভলিউশন। আচ্ছা, নলেজ ডিসকভারি প্রসেস, কেডিডি প্রসেস, যেটা নলেজ ডিসকভারি ফ্রম ডেটা, এই প্রসেসটা কি ইনক্লুডস ডেটা ক্লিনিং, ডেটা ইন্টিগ্রেশন, ডেটা সিলেকশন, ট্রান্সফরমেশন, ডেটা মাইনিং, প্যাটার্ন ইভলিউশন এন্ড নলেজ প্রেজেন্টেশন। তোমাদেরকে গত ক্লাসে একটা কি বলে লেফট টু রাইট একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম, যে সেখানে আসলে এই জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। যে প্রথমে আমরা কি অনেকগুলো হেটেরোজিনিয়াস ডেটাবেস থেকে আমরা ডাটাগুলোকে কি করব, একসাথে একত্রিত করব, ইন্টিগ্রেশন করব, ক্লিনিং করার পরে ডাটার মধ্যে যে নয়েজ আছে নয়েজ গুলো দূর করার পরে এরপরে প্রয়োজনীয় ডাটাকে আমরা সিলেক্ট করব, এরপরে এটাকে আমরা কি আমাদের ওয়্যার হাউসে নিয়ে যাব, ওখান থেকে ডাটা মাইনিং করব, এরপরে সেখান থেকে প্যাটার্ন ইভ্যালুয়েশন করে নলেজ বের করব এবং নলেজ গুলোকে প্রেজেন্ট করব। এবং আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস অফ ডাটার ক্ষেত্রে আমরা ডাটা মাইনিং করতে পারি। ভিডিও ডাটার ক্ষেত্রে করতে পারি, আমরা অডিও ডাটার ক্ষেত্রে করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ম্যাপ ডাটার ক্ষেত্রে করতে পারি, বিভিন্ন সিকোয়েন্স ডাটার ক্ষেত্রে করতে পারি, আর এমনি নরমাল যে রিলেশনাল ডাটাবেস আছে সেখান থেকে তো করতে পারি। তো ডাটা মাইনিং এর বিভিন্ন ধরনের ফাংশনালিটি আমরা দেখবো আর কি বিভিন্ন চ্যাপ্টারে। হ্যাঁ,
characterization, discrimination, association, classification, clustering, outlier analysis, trend analysis, এই জিনিসগুলো আমরা আমাদের চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 এই চ্যাপ্টার গুলোতে আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন ধরনের ডেটাবেস টেকনোলজি এবং অ্যাপ্লিকেশন সম্পর্কিত ধারণা নিলাম এবং ডেটা মাইনিং এর মেজর ইস্যু সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। এর মাধ্যমে আমরা চ্যাপ্টার 1 শেষ করলাম। তো আজকে চ্যাপ্টার 2 শুরু করার মতো আমার সাহস হচ্ছে না। আমার যেটা মনে হয় যে তোমরা আমি 2 সেকশনের সিআর কে রিকোয়েস্ট করছি তোমরা আরেকটা কমন টাইম এই উইকে বের করো, মঙ্গল বুধবার বা বৃহস্পতিবার, ওদিন আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টার 2 টা দেখব। তো আজকে ক্লাস এখানে শেষ করছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। এনি কোশ্চেন? ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ ক্লাস অ্যাটেন্ড করার জন্য। যারা অ্যাটেন্ডেন্স গুগল ফর্ম ফিল আপ করে ফেলো। আমরা ইনশাআল্লাহ আজকে চ্যাপ্টার 1 শেষ করলাম, আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 2 শুরু করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।